আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে নিব? মেডিকেলের প্রিপারেশন নেওয়া কি আসলেই অনেক টাফ? এই যে 1 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 5,500 মানুষ নিজের সিট সরকারি মেডিকেলে এনশিওর করতে পারে, এই 5%-এরও কম সাকসেস রেট। এইরকম একটা জায়গায় আমি আদৌ কিভাবে চান্স পেতে পারি, কি কি লাগবে, কি কি করতে হবে, কি কি করতে হবে না, সব কিছু নিয়ে একদম A to Z মেডিকেল অ্যাডমিশন একটা ভিডিও তোমার কাছে নিয়ে আসছি। এভরিথিং ইউ নিড টু নো ইনশাল্লাহ এই ভিডিওতে সামারি করা হবে। এখন তোমরা অলরেডি অনেক কিছু জানো, আবার অনেকে অনেক কিছু জানো না, তো সবার জন্য একটা ইন্টিগ্রেটেড ভিডিও হচ্ছে আজকের ভিডিওটা, ঠিক আছে? তো আসো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তবে শুরু করার আগে আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিতে চাই যে আমি মোহাম্মদ আহনাফ ইসলাম। আমি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়াশোনা করছি, ঠিক আছে? 3rd ইয়ারে পড়াশোনা করছি। আমার সেশন হচ্ছে 2023-24 এবং সেই সেশনে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে 491তম র্যাঙ্ক সিকিউর করতে পারছি, ঠিক আছে? এবং আমার মার্ক ছিল 79.25, ঠিক আছে? এখন আমি নর্মালি আমার কথা যদি বলি, মেডিকেলের প্রিপারেশনই আমি নিছিলাম। আমি আলাদা করে একাডেমিকের পর কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোনো প্রিপারেশন নিইনি। মেইনলি আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। আমি ক্লাস 8 থেকে 9 সায়েন্স নিয়েছি বইটা পড়ার জন্য, মানে আমার ওই ড্রিম ছিল। 9-10 ওই ড্রিম নিয়ে পার হয়েছে। আমার বায়ো 4 ছিল, তারপর ইন্টারেও আমি বায়ো 4ই রাখছিলাম। হায়ার ম্যাথ আমার মেইন ছিল। আর টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমার কাছে মোটামুটি প্রিপারেশন নিতে গিয়ে ফিল আপ করতে মনে হয়েছে আচ্ছা মেডিকেল দেওয়া যায়, এবং পরবর্তী দেখা যাচ্ছে মেডিকেলেই পুরোপুরি সুইচ করছি, ঠিক আছে? বাট ওই যে সফট কর্নার ছিল, সো সেখান থেকে বইটা পরীক্ষা দেওয়া এবং ঢাবিরও ফর্ম তুলছিলাম। ঢাবিতেও গিয়ে যেহেতু ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তো গিয়ে অ্যাটেন্ড করে আসা। তো জাস্ট কিচ্ছু না পরে অ্যাটেন্ড করতে গেছিলাম। তো ওইখান থেকে ঢাবিতে এই র্যাঙ্ক আসছে। আর বইটা আমাদের সময় প্রিলি রিটেন দুইটাই ছিল, তো এখন মনে প্রিলি উঠে গেছে। তো আমার শুধু প্রিলিটা ক্লিয়ার হয়েছিল। রিটেনে আমার কোশ্চেন দেখে মনে হয়েছে হয়তো পড়লে পারতাম, বাট মেডিকেলের যে প্রেশারটা গেছে, আমি আর আসলে বইটার জন্য তেমন পড়াশোনা করি নাই। ওকে, জাস্ট বইটা প্রিলি পর্যন্ত না পড়ে যে প্রিলি ক্লিয়ার হয়েছে আমার জন্য এটাই আলহামদুলিল্লাহ। ওকে, তো এই আর কি। আর এটা আমার অ্যাডমিশনের অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ। এবং এরপর আমি আরো ফর্ম তুলছিলাম, বাট যেহেতু একটা ভালো জায়গা আলহামদুলিল্লাহ ভালো র্যাঙ্ক দিয়ে দিছে, আমি আর অন্য জায়গায় পরীক্ষা দিতে যাইনি। আমার কাছে পার্সোনাল মনে হয়েছে সিট মেরে লাভ, ঠিক আছে? তো আমি এই জন্য 8 পর্যন্ত রেখে দিছি। এই আমার অবস্থা। তো এখন হোয়াট এভার, আমি এখন যদি মেডিকেল অ্যাডমিশনের রোড ম্যাপ বা ফুল গাইডলাইন নিয়ে কথা বলা শুরু করি, আজকে অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল বেসিক রিকোয়ারমেন্টস, বেসিক ইনফো, একদম মেডিকেল অ্যাডমিশন রিলেটেড ছোটোখাটো যেসব ইনফরমেশনগুলো তুমি জানো, বাট স্টিল আরেকবার বলা, ঠিক আছে? যে যদি কোনোটা কনফিউশন থাকে, বা যদি কেউ কোনোটা না জেনে থাকো, বা যদি কেউ মেডিকেল অ্যাডমিশনে একদম ফ্রেশ আছে, আগে কোনো আইডিয়া নেই, তার জন্য জিনিসগুলো হেল্পফুল হবে। তারপর বুকস অ্যান্ড রিসোর্সেস, ফ্রি ভার্সেস পেইড নিয়েও কিছু কথাবার্তা হবে এই রিসোর্সের মধ্যে, এটার ভিতরেই চলে আসবে। এরপর ফোকাসড ভার্সেস ভার্সাটাইল, এই জায়গাটা কথাবার্তা হবে যে অনলি মেডিকেল প্রিপারেশন নিব, নাকি মেডিকেল প্লাস ভার্সিটি নিব, নাকি আমার তো ইচ্ছা মেডিকেল ঢাবি বইয়ের 3টাই হয়ে যাক, আমি কি ট্রিপলেট স্টাইলে আগানোর কোনো কিছু করতে পারবো, অনেক রকম চিন্তা ভাবনা আসতে পারে, ঠিক আছে? এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, অ্যাকচুয়াল রিয়েলিটি বেস্ট কথাবার্তা, এবং আমার এক্সপিরিয়েন্স, আমার এই কয়েক বছরে যে মেডিকেল বায়োলজির সাথে যুক্ত ছিলাম, এত স্টুডেন্টকে প্রিপারেশন নিতে দেখেছি, তো তাদেরও যে অভিজ্ঞতা আমার সামনে এসেছে, সে সব কিছুর ভিত্তিতে এই ব্যাপারে কথাবার্তা বলবো কিছু, ঠিক আছে? সেকেন্ড টাইমে যারা আছে তাদের নিয়ে ইনশাল্লাহ কথাবার্তা হবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্য টাইম লাইন অ্যান্ড ভিজুয়াল রোড ম্যাপ। স্পেশালি এই ভিডিওটা যেহেতু এইচএসসি 26 অ্যাডমিশন টাইমে রেকর্ড হচ্ছে, তো তোমাদের অ্যাকচুয়ালি যে সময়টা আছে, সেই সময়টা তোমরা কিভাবে কাজে লাগাতে পারো বর্তমান সময় থেকে একদম পরীক্ষা টেন্টেটিভ একটা ডেট পর্যন্ত, যেটাকে আমরা মোটামুটি 4 বা 5 ডিসেম্বর, নেক্সট শুক্রবার কবে, খুব সম্ভবত 4 ডিসেম্বর যদি আমি ভুল না হয়, ডিসেম্বরের শুক্রবার 4 ডিসেম্বর নর্মাল শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়, ঠিক আছে? একটা স্পেশাল জুম্মাবারে পরীক্ষাটা হয়। ওকে, তো আজকে থেকে এই পর্যন্ত কিভাবে আগানো যেতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলবো, প্রিপারেশন প্রসেস, রিভিশন প্রসেস নিয়ে কথাবার্তা হবে, এবং রিয়ালিটি নিয়ে কিছু কথাবার্তা বলবো, কোশ্চেনের রিয়ালিটি, এক্সাম হলের রিয়ালিটি, এবং তুমি চান্স পাওয়ার পর, চান্স না পাওয়ার পর রিয়ালিটি, সব কিছু নিয়ে হালকা পাতলা আলোকপাত হবে, ঠিক আছে ইনশাল্লাহ? সো ওভারঅল একটা বড় সড়ো ভিডিও হতে যাচ্ছে। আমি ভিডিওতে টাইম স্ট্যাম্পস দিয়ে দিব, তোমরা সেই টাইম স্ট্যাম্পস অনুযায়ী নিজের যে জায়গাটা দেখতে চাও, যে পার্টটা তুমি স্পেসিফিক্যালি জানতে চাও, সেটাও তুমি দেখে নিতে পারো। এবং এই ভিডিও জুড়ে তোমার যেখানে যে বিষয়ে যা প্রশ্ন থাকবে,
তুমি সেটা আমাকে নির্ধারিত কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? আমি ইনশাল্লাহ সবগুলো রিপ্লাই করবো, এবং কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি থাকে যে এটার তো সবার জানা আছে, আমি ইনশাল্লাহ সেটাকে জন্য ডেডিকেটেড ভিডিওই নিয়ে আসবো। ওকে, সো বেসিক রিকোয়ারমেন্টস শুরু করি। ফার্স্ট অফ অল, মেডিকেল ভর্তি পরীক্ষা আগে 200 মার্ক, আগে 300 মার্কে হতো। 200 মার্ক ছিল জিপিএ, 100 মার্ক ছিল এমসিকিউ। এখন করছে কি 200 মার্কের টোটাল পরীক্ষাই হচ্ছে 200 মার্কের। টোটাল মার্কস হচ্ছে 100 + 100 = 200। এখান থেকে 100 মার্ক হচ্ছে এমসিকিউ, তোমার হচ্ছে যে ভর্তি পরীক্ষা দিবা সেখান থেকে, আর বাকি 100 মার্ক হচ্ছে জিপিএ থেকে, ঠিক আছে? তো জিপিএর ব্যাপারটা চলে আসে। জিপিএ কিভাবে হিসাব হয়? জিপিএ হচ্ছে তোমার এসএসসির জিপিএ কে 8 দিয়ে গুণ করবে, এইচএসসির জিপিএ কে 12 দিয়ে গুণ করবে, ঠিক আছে? এখন তোমার যদি এসএসসিতে 5 থাকে তাহলে 5 8 কত হয়? 40। আর এইচএসসিতে যদি 5 থাকে 5 12 60, টোটাল এদিকে হচ্ছে 100 মার্কস। ওকে, এবং এই জায়গায় 100 মার্কস তোমার কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে অলরেডি আমি লিখে নিয়ে আসছি। এখানে ছোট ছোট করে লিখতে গেলে অনেক টাইম লাগবে, আমি লিখে নিয়ে আসছি। ওকে, এবং এই জন্য টোটাল আগে টাইম ছিল 1 ঘন্টা, 1 ঘন্টা 100 এমসিকিউ দাগাই দিতে। এখন এইটার জন্য টাইম দিচ্ছে 75 মিনিট, এখন এর জন্য টাইম দিচ্ছে 75 মিনিট, ঠিক আছে? যদি আমি ভুল না হয় 1 ঘন্টা 15 মিনিট টাইম দিচ্ছে। ওকে, সো এই হলো ব্যাপার। তোমার এখন যেটা ছিল আগে ইংলিশ এবং জিকে ছিল 25 মার্কের, ফিজিক্স ছিল 20 মার্কের। এখন ফিজিক্স থেকে 5 মার্ক কমায় করছে কি মেন্টাল অ্যাবিলিটিতে, আইকিউতে তোমার হচ্ছে 5 মার্ক বাড়ায় দিচ্ছে। ওকে, এইখানেও থেকেও 5 মার্কের কোশ্চেন হবে। তো এই হচ্ছে বেসিক কাহিনী। এখন যেহেতু জিপিএর টপিকটা চলে আসছে, ছোট্ট করে বলে দেই যে জিপিএ কত থাকলে আসলে মেডিকেলের প্রিপারেশন নেওয়া উচিত। তুমি তোমার এসএসসির জিপিএ এবং এইচএসসির জিপিএ এরকম 8 দিয়ে 12 দিয়ে গুণ করে দেখবা তোমার 100তে কত আসে, ঠিক আছে? তোমার 100তে কত আসে, এবং এই 100তে তোমার মার্ক, এই 100তে তোমার মার্ক যদি গ্রেটার দেন ইকুয়াল 95 থাকে, ঠিক আছে, জিপিএ মার্ক, আমি আবারও বলতেছি, তুমি এসএসসি এবং এইচএসসি হিসাব করে তোমার জিপিএ যখন দেখবা 95 এর চেয়ে বেশি অথবা সমান, দেন ইউ ক্যান গো ফর মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন। বাট আমি বলবো, আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে 96 to 97 পর্যন্ত হচ্ছে সেফ, যে এই দুটা মিলে। কারণ একটা সেকেন্ড টাইমার যখন এসএসসি এবং এইচএসসি ফুল জিপিএ 5/5 নিয়ে বসে, তার 3 মার্ক কাটা যায়। 100 তার এদিকে 97, মানে 100 তার এদিকে 97 না, মানে টোটাল 200 তার 3 মার্ক কাটা থাকে, সে 197 উপর পরীক্ষা দেয়। তো তুমি সেইটুকু গ্যাপ নিয়ে একটা সেফলি লেভেল প্লেইং ফিল্ডে হচ্ছে এক্সামে অ্যাটেন্ড করতে পারো। বাট এর চেয়ে বেশি যদি গ্যাপ হয় তোমার জন্য একটা রিস্ক হয়ে যায়, ঠিক আছে? মানে এখন আমি ডেডিকেটলি যদি ধরো তোমার এসএসসিতে 5 আছে, এইচএসসিতে তাহলে কত জিপিএ দরকার? যদি তোমার এসএসসিতে 5 পয়েন্ট থাকে, এইচএসসিতে তোমার অ্যাটলিস্ট জিপিএ 4.75 প্লাস হওয়া লাগবে। এর চেয়ে কমের প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই না, তুমি 4.5 4.6 এর প্রিপারেশন নিতে পারো। বাট তোমার মার্কের যে গ্যাপটা থাকবে এইটা নিয়ে এরকম একটা মানে প্রিপারেশনে আগানো রিস্কি হয়ে যায়, বুঝছো? কারণ তুমি এইখানে এত কম সময়ে এত কিছু একসাথে পড়তেছো, তুমি কিন্তু ভার্সিটির জন্য সময় খুব কম পাচ্ছ, ঠিক আছে? তো এই সময়টা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে আমাদের টার্গেট। যদি আগাতে চাও ইউ ক্যান গো ফর ইট, রিস্ক হয়ে যায়, বাট ঠিক আছে তুমি এইটুকু রিস্ক নিতে পারো। বাট যদি এইচএসসি জিপিএ কোনো কারণে 4.5 এর চেয়েও কম থাকে, ভাই শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, বাট ভার্সিটিতে মানে ভার্সিটি প্রিপারেশনে সুইচ করাটা উইল বি আ ভেরি ওয়াইজ অ্যান্ড বেটার ডিসিশন। ওকে, এই হচ্ছে আমার ব্যাপার। এবার আমরা কথাবার্তা চলে আসি বুকস অ্যান্ড রিসোর্সেস, ঠিক আছে? মোটামুটি আমরা তো জানলাম, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আরেকটা কথা, সিট টোটাল কয়টা আছে? সিট টোটাল হচ্ছে তোমার 5,500 প্লাস, 5,500 প্লাস। কাটমার্ক নিয়ে যদি আমি আলোচনা করি, কাটমার্ক ভ্যারাই হয়। কাটমার্ক আমার বেলায় ছিল 2023-এ ছিল হচ্ছে 67.75, খুব সম্ভবত 67.75 অথবা 67.25, হোয়াট এভার। কিন্তু গত বছর তুমি যদি 2025-এর কাটমার্ক দেখো, 25 কাটমার্ক ছিল 73.5, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দ্য ডিফিকাল্টি অফ দ্য কোয়েশ্চেন এই মার্কটা ভ্যারাই করে, ঠিক আছে? এটা কখনোই কোনো কনস্ট্যান্ট ভ্যালু না। ওকে, তুমি এইখানে তোমার টার্গেট যেটা রাখবা 80+, মানে এই 100 তোমার টার্গেট রাখবা 80+। যদি হয় ইনশাল্লাহ ঢাকার ভিতরে যে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স হয়ে যাবে। অন্তত ধরো তোমার কোয়েশ্চেন অনেক সহজ আসছে বা কাটমার্ক অনেক বেশি হাই আসছে, ঢাকার ভিতর চান্স পাইতে হলে আরো অনেক বেশি 82 83 84 পেতে তুমি পাইছো 80 বা 80 81 এরকম। সেই ক্ষেত্রেও তোমার মতো ভালো বিভাগীয় যে মেডিকেলগুলো আছে, ময়মনসিংহ মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, রাজশাহী মেডিকেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল, এইসব ভালো ভালো বিভাগীয় মেডিকেল চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো টার্গেট ফর দি 80+, ওকে, এই হলো ব্যাপার। আর একটা কথা, ভালো মেডিকেল বলতে কিন্তু এমন না সরকারি মেডিকেল সবগুলোই সমান, ঠিক আছে? ভালো খারাপ এখানে আসলে এভাবে ডিফারেন্সিয়েট করার উপায় নাই। বাট কথাটা হচ্ছে যে মানে যেগুলো যত পুরনো ওটা অ্যালামনাই বেস, লেগেসি প্লাস হচ্ছে তোমার মানে সরকারি একটা ব্যবস্থাপনা সবকিছু মিলায় যে হচ্ছে মানে র্যাঙ্কিংয়ে আগে আর পরে সে অনুযায়ী বলা যায় তোমার টপ র্যাঙ্কিংয়ে যেসব মেডিকেলগুলো রাখা হয় সেই সব মেডিকেলে তোমার সেটা 80+-এর চান্স হয়ে যাবে। সো বুকস অ্যান্ড রিসোর্সেসের মধ্যে সবার আগে মানে মেডিকেলের জন্য তুমি যখনই প্রিপারেশনে যাবা, এম ফর মেডিকেল
এম ফর মেইন বুক, তোমার মেইন বুক থেকেই মাস্ট 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 পড়া লাগবে। এই যে বায়োলজির মধ্যে বোটানির জন্য আবুল হাসান স্যার, জুলজির জন্য গাজী আজমল স্যার, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড দুজনই হাজারি স্যার, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড দুজনই ইসহাক স্যারের বইটা তোমার একদম দখলে থাকা লাগবে। কোয়েশ্চেন এই কয়েকটা বই থেকেই হবে, এই কয়েকটা সাবজেক্টের জন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন বুক। এখন এক্সট্রা বুক তুমি যদি চিন্তা করো, তুমি বোটানিতে আবুল হাসান স্যারের সাথে এক্সট্রা করে দেখতে পারো আজিবুর স্যারের বইটা, তুমি জুলজির জন্য দেখতে পারো হচ্ছে মাজেদা ম্যামের বইটা। সব না, এগুলা থেকে সিলেক্টিভ এক্সট্রা ইনফোর যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো পড়া লাগবে, আর কিছু লাগবে না। আলিম স্যারও অনেকে পড়ে, বাট সত্যি কথা তুমি যদি বোটানির আজিবুর স্যার এবং জুলজির মাজেদা ম্যামের বই পড়ো, তোমার আলিম স্যারের ইনফরমেশন সহ কভার হয়ে যাবে। ওকে, হাজার স্যারের সাথে তুমি যদি এক্সট্রা করে দেখতে চাও, তুমি কবির স্যারের বইটা দেখতে পারো। মেনলি কবির স্যারের বইটার চেয়ে বেশি কবির স্যারের অনুশীলনটা লাগবে। কবির স্যার যদি দেখতে চাও অনুশীলনটা বেশি লাগবে। আর এইখানে ইসহাক স্যারের সাথে তপন স্যার, এখানেও অনুশীলনটাই বেশি লাগবে, ঠিক আছে? মানে তপন স্যার আর কবির স্যারের যে বইটা আছে, এই দুইটা প্রেফারেন্স দেওয়া হয়েছে অনুশীলনের জন্য। ওকে, তো ইংলিশ জিকের কথা যদি বলি, ইংলিশ জিকের জন্য তুমি দেখবা কোনো স্পেসিফিক সিলেবাস, কোনো স্পেসিফিক মানবন্টন আছে, স্পেসিফিক সিলেবাস, স্পেসিফিক বাউন্ডারি দেওয়া নাই। বিগত বছর কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস করে আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেই, এবং এক্ষেত্রে কোনো বইও হচ্ছে বাজারে সিলেক্ট করা নাই। তুমি যদি বাজারে রেগুলার বই, লাইক ইংলিশের জন্য হচ্ছে তুমি যদি অ্যাপেক্স বা মাস্টার্স, তুমি জিকের জন্য হচ্ছে ধরো জো বায়ার্স জিকে বা জর্জ MP3 ইউজ করো, ঠিক আছে? MP3 বই ইউজ করো। এগুলা কিন্তু মানে জব সেন্ট্রিক বই, এগুলা কিন্তু মানে জব বেসড প্রিপারেশনের জন্য। ওকে, এখানে মেডিকেলের দরকার হয় তার চেয়েও অনেক অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, মানে লিটল টু মাচ দেন এনাফ। তো এই ক্ষেত্রে আমি বলবো, তুমি যে প্ল্যাটফর্মের মেডিকেল কোর্সে আসো, ওই কোর্সের ম্যাটেরিয়ালস নাও, অথবা কোনো যদি আলাদা ম্যাটেরিয়াল কিনতেই হয়, বিভিন্ন কোচিং সেন্টারের ম্যাটেরিয়ালসগুলো তুমি নিতে পারো, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের ব্যাটলস অফ বায়োলজিতে, যেটা হচ্ছে আমরা আলফা 7.0, যেটা হচ্ছে আমাদের পার্সোনাল হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে মেডিকেল কোর্স, ঠিক আছে? আমরা ফুল হচ্ছে ফার্স্ট টাইমারদের একদম এই এইচএসএ পর থেকে ফ্রেশ স্টার্ট নিছি। সেখান থেকে তুমি হচ্ছে সেইটার যে ম্যাটেরিয়াল সেট, জিকে ইংলিশ বুক সেট, ইংলিশ হিরো, জিকে ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক নিতে পারো। আর আমার সময় যেহেতু এটা ছিল না, আমি হচ্ছে পার্সোনালি তোমার এই যে উন্মেষ রেটিনার যে বইগুলো থাকে না, আমি সেখান থেকে নিজের মতো চুজ করে দেখে নিয়ে একটা বই হচ্ছে দেখছিলাম, যে মোটামুটি সবই তো সেম, উন্মেষ বলো, রেটিনা বলো, মেডিকেল বলো, মানে বই সবারই সেম, ইনফরমেশন তো সবারই সেম। ওগুলোর মধ্যে আমি নিজে অ্যানালিসিস করে নিজে যেটা ভালো বুঝছি বা আমার কাছে যেটা গুছানোটা ভালো মনে হয়েছে, আমি সেটা ফলো করছি। আমি যদি আলফায় যখন ছিলাম, আলফা 4, আমি ওই সময় আলফার বই পাইলে আমি হচ্ছে ওই ম্যাটেরিয়ালস দিয়ে চালাইতাম, আমি এক্সট্রা কিনতাম না। আলফা তখন ম্যাটেরিয়ালস ছিল না দেখে আমি হচ্ছে অন্য ম্যাটেরিয়াল সার্চ করছি, যাচ্ছে ঠিক আছে বাজারে ভালো কি আছে। ওকে, বাট মোটামুটি মোরালেস সবই সেম, তোমার কাছে কোনটা ভালো লাগে সেটা হলো ব্যাপার। ওকে, এবং জিকে ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ম্যাটেরিয়াল সাথে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন ব্যাংক থেকে হবে, ঠিক আছে? ইংলিশ জিকের উপর আমার ডিটেলস, যেটা আলাদা আলাদা ভিডিও, ইংলিশের উপর জিকের উপর ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? এটা নিয়ে ডিটেলস আমরা পরে আরও কথাবার্তা বলবো, এখন হচ্ছে ইন্টিগ্রেটেড কথাবার্তা বলছে, ঠিক আছে? তো এইখান থেকে তোমার হচ্ছে মেইনলি এই রিসোর্স, তুমি একটা কোর্স চুজ করবা, এই কটা ম্যাটেরিয়ালস চুজ করবা, এবং এর সাথে তুমি যেটা করতে পারো যে বিভিন্ন কোর্সের যে তোমার বিভিন্ন থাকে না যে নোটবুক টাইপের ম্যাটেরিয়ালস, যে বইটাকে গুছায় দেওয়া আছে, নোট ভার্সনটা দেওয়া আছে, তুমি সেটা প্রিপারেশনের জন্য নিজের বুঝার জন্য ফলো করতে পারো, বাট তুমি কখনোই সেটাকে মেইন বইয়ের অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারবা না। মেইন বুক ইজ অলওয়েজ মেইন বুক, তোমাকে মেইন বুক পড়েই প্রিপারেশন নিতে। ওকে, এই হলো ব্যাপার, ঠিক আছে? এবং অনুশীলনটা স্পেসিফিক্যালি বায়োলজির ক্ষেত্রে, বোটানি জুলজির ক্ষেত্রে নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, দেখে হচ্ছে মেইন বুকটাই টপ নচ প্রায়োরিটি। বাট কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে মানে অনুশীলনী, এটা হচ্ছে তোমার খুবই খুবই টপ নচ প্রায়োরিটিতে থাকবে, ঠিক আছে? এখানে তুমি সিলেক্টিভ দাগানো লাইন যেগুলো আছে, যে মেডিকেলে আসার মতো লাইন, সেগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, এবং সাথে অনুশীলনটা সলভ করে ফেলবে, মোটামুটি এখান থেকে বেশ ভালো পরিমাণ একটা গ্র্যাপ তুমি পাবা। ইংলিশ জিকের ক্ষেত্রে এই কোর্স ম্যাটেরিয়ালস তুমি যেখান থেকে যেটা নাও সেটা, এবং হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, এটার উপর বস হইতে হবে ভাই, এটার উপর একদম বস হয়ে যেতে হবে, নাহলে টু বি অনেস্ট এটা ক্র্যাক করা কষ্ট হয়ে যাবে। ওকে, এবং তুমি যদি যে কোনো কোর্সের ক্লাস লেকচার্স এবং কোয়েশ্চেন ব্যাংক ফলো করো, তুমি দেখবা ক্লাস লেকচার্সেই তারা এই অ্যাপেক্স মাস্টার্স MP3 থেকে অ্যাকচুয়ালি তোমার যা যা দরকার সেগুলো তারা গুছাই হচ্ছে তাদের ম্যাটেরিয়ালসে, তাদের ক্লাসে, তাদের লেকচার PDF প্রোভাইড করছে, ঠিক আছে? এখন এখান থেকে MP3 কেন আমি রেকমেন্ড করি না, অ্যাপেক্সও আমি কিনছিলাম, বাট আমার কাছে অত গুছানো লাগেনি। যদি ইংলিশের জন্য কিনতে চাও, মাস্টার্স কিনতে পারো। যদি ইংলিশের জন্য অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য কোয়েশ্চেন ব্যাংক জাতীয় কিছু কিনতেই চাও, ইউ ক্যান গো ফর দ্য মাস্টার্স। ওকে, মানে গুছানো আছে, রুলস আছে,
প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। মানে ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য আমি মনে করি মাস্টার্স কিনলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না, বাট মাস্টার্স এক্সট্রিমলি হিউজ, তো তোমার এখান থেকে সব লাগবে না, স্পেসিফিক একটা জিনিস লাগবে। ওকে, ইংলিশ নিয়ে যখন আমি ডিটেলস একটা গাইডলাইন দেবো তখন আমি সব বলে দিব ইনশাল্লাহ। ওকে, এক স্লাইড অনেক সময় চলে গেছে, আমরা নেক্সট আছে ফোকাসড ভার্সেস ভার্সাটাইল। আচ্ছা, এখন আমি একটু টার্গেট নিয়ে কথাবার্তা বলবো। আর ফ্রি আর পেইডের কথা যেটা বলছিলাম, ঠিক আছে, ফ্রি রিসোর্স অনলাইনে অ্যাভেলেবল। তুমি যদি জাস্ট ম্যাটেরিয়ালস কিনে অনলাইনে ফ্রি প্লেলিস্ট, ফ্রি ক্লাসেস দেখেও ফলো করতে চাও, তুমি চেষ্টা করতে পারো, বাট আমি সেটা রিকমেন্ড করবো না, কারণ মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ডেইলি এক্সামস। ডেইলি একটা ফ্লো, কনসিস্টেন্ট একটা প্রেশারের ফ্লো, তুমি সেই ফ্লোটা ফ্রি কন্টেন্টে পাবা না। ফ্রি কন্টেন্টে তোমাকে জাস্ট রিসোর্সটা দেওয়া থাকে, বাট একটা স্টাডির যে প্রসেস, সেখানে প্রিপারেশন বা ক্লাস হচ্ছে একটা সার্টেইন পার্ট, পুরো প্রিপারেশনের এখনো অনেকটা বাকি। তো সেই জায়গাটা হচ্ছে তোমার একটা পেইড কোর্স, একটা সিস্টেম তোমাকে ফিল আপ করে দেয়, ঠিক আছে। তো তুমি একটা পেইড কোনো কিছুতে এনরোল করে সেইটাকেই যদি প্রপারলি চালায় যাও, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, ঠিক আছে। ধরো তুমি একটা জায়গায় অফলাইনে ভর্তি হইছো প্লাস অনলাইনেও ভর্তি হয়েছে, এটা নিয়ে আমি একটু ছোট্ট করে কথাবার্তা বলি। তুমি যদি এরকম মাল্টিপল কোর্সে থাকো, সেই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে একটাকে প্রাইমারি নিবা। তুমি মেইনলি ওইটার ক্লাস এক্সামই ফলো করবা, ওইটার থ্রুতেই প্রিপারেশন নিবা, দুইটা একসাথে ফলো করতে যাবা না। তুমি যদি অফলাইনকে মেইন প্রাইমারি রিসোর্স নাও, অনলাইনকে তুমি জাস্ট ফর এক্সামস ইউজ করো। তুমি যদি অফলাইন সেন্টার থেকে অনেক দূরে থাকো, বা অফলাইন সেন্টারে তোমার যাওয়া হবে না এই টাইপের, বা হচ্ছে তুমি অফলাইন সেন্টারটাকে জাস্ট সেকেন্ডারি হিসেবে নিছো, মেইন তুমি অনলাইনের সাথে প্রিপারেশন নিয়েছো, তুমি অনলাইনকে মেইন রাখবা, অফলাইনে গিয়ে হচ্ছে তুমি এক্সামস দিবে, এবং সেই ক্ষেত্রে তুমি এক্সামসের জন্য যে খুব প্রিপারেশন নিয়ে যেতে পারবা, এটা আশা না রাখাটাই বেটার। তুমি যে এটাকে প্রপারলি ফলো করবা, সেটার সাথে আরেকটা এক্সামের ভিন্ন শিডিউল ফলো করাটা খুবই টাফ, ঠিক আছে। তো এই জন্য আমি যেটা বলবো, তুমি হচ্ছে মাল্টিপল কোর্স ফলো না করো, তুমি একটা সিঙ্গেল কোর্সই ফলো করো। আমি বলবো তুমি একটা সিঙ্গেল কোর্স ফলো করো, এবং এই সিঙ্গেল কোর্সের সাথে তুমি তোমার প্রিপারেশনটা কভার করার পর তখন তুমি মাল্টিপল জায়গায় মডেল টেস্ট দাও, এবং তখন হচ্ছে তোমার প্র্যাকটিসটা খুব চরম লেভেল হবে। তুমি বিভিন্ন প্যাটার্নের, বিভিন্ন হচ্ছে ক্যাটাগরি কোশ্চেনের সাথে খুব ভালো রকম ইউজ টু হয়ে যাবে। আমি পার্সোনালি এই কাজ করছিলাম, ঠিক আছে। মানে অফলাইন, আমি ঢাকায় থাকি, আমার জন্য অফলাইন মোটামুটি যাওয়া আসার দূরত্বের দিক দিয়ে ডিসেন্ট ছিল। 0.5-40 মিনিটের রাস্তা ছিল, মানে যাইতে ধরো 0.5-40 মিনিট, আসতে 0.5-40 মিনিট, মানে মোটামুটি 1.5 ঘন্টা যাতায়াত। বাট আমার কাছে মনে হয়েছে ডেইলি এই পরিমাণ যাতায়াত প্লাস এই পরিমাণ পড়ার প্রেশার, মানে আমি অনলাইন চুজ করছিলাম, ঠিক আছে। আমি অনলাইনে ফুল প্রিপারেশন নিয়েছিলাম, অনলাইনে ফুল প্রিপারেশন গুছানোর পর আমি 2-3 জায়গায় একসাথে অফলাইনে এনরোল করছি, অনলাইনেও ছিলাম, জায়গায় জায়গায় ফ্রি এক্সাম দিছি, তারপর আলফা যেহেতু ছিলাম, আলফার হচ্ছে মডেল টেস্ট পাইছি, মানে আমি ধুমায় খালি এক্সাম দিছি, জায়গায় জায়গায় এক্সাম দিছি। ওকে, এই কাজ আমি করছি, এবং আলহামদুলিল্লাহ দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড মি এ লট, ঠিক আছে। আমি এমন না কিন্তু আমি একাডেমি থেকে খুব শুরু থেকে মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষ। আমি শুরু করছি টেস্টের পর থেকে, মানে টেস্টের পরও মোটামুটি টেস্টের 1 মাস পর, টেস্ট শেষে 1 মাস পর থেকে, ঠিক আছে। আমি এইচএসের আগে মনে 1টা মাস প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য, এবং তারপর বাকি পুরো প্রিপারেশন হচ্ছে এইচএসসি পর থেকে না, মোটামুটি এই হচ্ছে আমার অবস্থা। ওকে, তো এটা হচ্ছে আমার ব্যাপার। আর ফোকাস ভার্সেস ভার্সেটাইল বলার কথা যেটা হচ্ছে যে তুমি অনলি মেডিকেল যারা প্রিপারেশন নিতে যাচ্ছে, একদম ফোকাস প্রিপারেশন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেটার বলা যায়, ঠিক আছে। এবং বেটার বলার একটা ক্রাইটেরিয়া আছে, বেটার অনলি ইয়োর অ্যাকাডেমিক্স আর গুড, ধরো তোমার অ্যাকাডেমিক্স খুব ভালো ছিল, ঠিক আছে। যেমন আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, আমার আলহামদুলিল্লাহ ফিজিক্স ম্যাথে আমি ক্যালকুলেশনে খুব ভালো ছিলাম, আমার অ্যানালিটিক্যালি আমি যথেষ্ট, মানে কি বলা যায়, গ্যাপ ছিল না, ঠিক আছে। মোটামুটি হ্যান্ড ক্যালকুলেশন বলো, তোমার মাথায় হচ্ছে কোনো কিছু চিন্তা করা বলো বা ম্যাথ করা বলো, এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার এফিসিয়েন্সি ভালো ছিল, এবং যে কারণে হচ্ছে আমি আলাদা করে ভার্সিটি প্রিপারেশন নেইনি, মেডিকেল যে প্রিপারেশন ছিল ওটার সাথে হচ্ছে আমার ঢাবি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাট যাদের হচ্ছে একাডেমিক অতটা ভালো না, বা ফিজিক্স ম্যাথে উইকনেস আছে, যাদের ফিজিক্স বা ম্যাথে উইকনেস আছে, তাদেরকে আমি আবার বলবো যে মেডিকেল যেহেতু খুবই এক্সট্রিমলি কম্পিটিটিভ একটা জায়গা, তুমি অবশ্যই তোমার প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখবা। এবং তুমি প্ল্যান বি হিসেবে যেহেতু ভার্সিটি রাখছো, তুমি জাস্ট ফিজিক্সটা ভার্সিটি ফিজিক্সটা মেডি ফিজিক্সের সাথে কইরা ফেলবা, জাস্ট ফিজিক্সটা হচ্ছে মেডি ফিজিক্সের সাথে শেষ করে ফেলবা। ওকে, ম্যাথ যদি 4 থাকে, তুমি ম্যাথের পরিবর্তে ইংলিশ দাগাও, দাগাইতে পারো, তাহলে তোমার প্রিপারেশনের পার্টটা কমবে। বাট এখানে একটা ঝামেলা আছে, এটা হচ্ছে যদি শর্টে বলি, তুমি যদি ঢাবিতে ম্যাথা জায়গায় ইংলিশ দাগাও, তুমি ম্যাথের সাবজেক্টগুলো পাবা না, সেজন্য তোমার র্যাঙ্কের মার্জিনটা কমে যাবে, তোমাকে একটু হায়ার র্যাঙ্কের চান্স এনশিওর করতে হবে, ঠিক আছে। তোমার ওইগুলো সাবজেক্ট মিস করবা, তুমি যদি সাবজেক্ট মিস না করছো, তোমাকে সাথে সাথে ম্যাথের প্রিপারেশনও নিতে হবে মেডিকেল প্রিপারেশনের সাথে সাথে, কারণ
এতগুলা মানুষ, সিট এত লিমিটেড, তো যোগ্য যারা যারা আছে তাদের সবাইকে আসলে সিট সংকুলান দেওয়া সম্ভব না, রিয়েলিটি এমন, ঠিক আছে? তো আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি মেডিকেল না হয় তোমাকে তো সেটার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। তুমি যদি অনলি মেডিকেল প্রিপারেশন নাও, ফিজিক্স ম্যাথ তুমি এত শর্ট টাইমে কুলাইতে পারবে না, আউট অফ ক্যালকুলেশন 3 মাস 4 মাস থাকার পর হুট করে ক্যালকুলেশনের ফিরতে খুব প্যারা হয়, ঠিক আছে? তো আমি এই জন্য বলবো প্ল্যান বি ভার্সিটি অবশ্যই মাথায় রেখো, এবং প্ল্যান বি ভার্সিটি যদি মাথায় থাকে ফিজিক্সটা অ্যাটলিস্ট রেগুলার করো, ওকে? আর যদি ম্যাথ করতে হয় যে ভাই আমার ম্যাথ মেইন সাবজেক্ট, ফোর্থ না আমি স্কিপ করতে পারবো না, অথবা আমি ইংলিশ দাগা সাবজেক্ট মিস করতে চাই না, ম্যাথ দাগাতে চাই, সপ্তাহে একদিন করে ম্যাথ করবা। ঢাবি প্লাস মেডিকেল ডিটেলস গাইডলাইন আমি আলাদা দিব ইনশাল্লাহ, বাট এটা হচ্ছে মেইন মানে উদ্দেশ্য, ওকে? এবার আসো রোড ম্যাপ, এইবার আসো রোড ম্যাপ। এখন কি মাস চলতেছে? আগস্ট। এখন চলতেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর এদিকে ডিসেম্বরে ধরলাম পরীক্ষা। ডিসেম্বরে তো পরীক্ষা, ঠিক আছে? তো ডিসেম্বরে তুমি খুব বেশি প্রিপারেশনের টাইম পাবা না, মাইনলি মোটামুটি এটা হচ্ছে তোমার নভেম্বর মাসটা। আমি যদি এটার একটু হচ্ছে মানে কি বললাম, যদি এটার একটু আশপাশ করে লিখি, এভাবে না লিখে একটু পাশে লিখে দরকার। তো এখন এই যে অগাস্ট যে টাইমটা আছে, এই অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর তুমি অ্যাকচুয়ালি প্রিপারেশনের জন্য টাইম পাইতেছো এই 3 মাস, ঠিক আছে? নভেম্বর যে মাসটা, এই নভেম্বর মাসটা তোমার প্রপারলি রিভিশন জন্য রাখতে হবে। ডিসেম্বরে তুমি হয়তো 1 উইক পাবো সর্বোচ্চ, ওই 1 উইক আলাদা করে কাউন্ট করার কোনো দরকার নেই, ওটা পাইলে বোনাস, না পাইলে নাই। আমাদের টার্গেট থাকবে নভেম্বর লাস্ট উইকে পরীক্ষা, আমরা সেই অনুযায়ী প্রিপারেশন বুঝাই ফেলবো, তাহলে যা এক্সট্রা দিন পাবো ওর মধ্যে বোনাস থাকবে, ঠিক আছে? এই পুরো নভেম্বর মাস আমাদের টার্গেট থাকবে রিভিশন রিভিশন রিভিশন, আর কোনো কথা নেই, আর কোনো কথা, ঠিক আছে? এবং এই কয়েকটা দিন আমাদের চলবে প্রিপারেশন, ওকে? তো ফার্স্ট অফ অল অগস্ট মাসে তোমার মেইন টার্গেট হচ্ছে মানে কিভাবে পড়তে হয়, স্টাডি প্যাটার্নটা বোঝা। শুরুতে একটা ফ্লো তুলতে কষ্ট হয়, তো আমি বলবো ফ্লো বিল্ড আপ করা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লো বিল্ড আপ করা। এবং আরেকটা জিনিস সেটা আমি বলবো যে কনসিস্টেন্ট যে থাকা, এটা হচ্ছে মানে নিজের পড়াশোনা বলো, ক্লাস এক্সাম বলো, এভরিথিং, ঠিক আছে? এই সময় থেকে কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবা, কারণ গ্যাপ জমে গেলে না দেখবা যে তোমার 2টা ক্লাস গ্যাপ জমে গেছে, 2টা এক্সাম গ্যাপ জমে গেছে, আচ্ছা ঠিক আছে এই 2টা কইরা নেই, তারপর আমি রেগুলার হবো, দেখবা ওইটা করতে গিয়ে আরো 2টা জমছে, ওটা করতে গিয়ে আরো 2টা জমছে, এরকম তুমি যখন লুপে পড়ে যাবা না, জিনিসটার ফিল আপ হইতেছে না। তো সেই জন্য আমি বলবো যদি কোনোটা আল্লাহ না করে পেন্ডিং রয়েও যায়, এখন কিন্তু সব প্ল্যাটফর্মে টানা ক্লাস চলবে, পেন্ডিং আছে পেন্ডিং থাকতে দাও, মোটামুটি যখন কোর্স শেষ দিকে এসে পড়বে বা মাঝখানে করে একটা গ্যাপ পেয়ে যাবা, ওই গ্যাপে হচ্ছে জিনিসগুলো ফিল আপ করে ফেলবা। বাট যে কোর্সের সাথে আসো, একটা কোর্সের সাথে পুরা এই টাইমটা টপ টু বটম নিজের সর্বোচ্চ দিয়ে লেগে থাকবো। এবং এই পুরা টাইমে অ্যাকচুয়ালি যদি তোমার জন্য সবচেয়ে বেশি কিছু ম্যাটার করে, আমি বলবো সবচেয়ে বেশি ম্যাটার করা জিনিস হচ্ছে তোমার কনসেপ্ট। তুমি খালি অনুশীলনী মুখস্থ করে গেলা, কোনো কিছু বুঝলা না, কাজ হবে না। অনুশীলনী কিন্তু তোমার কনসেপ্টগুলো তুমি যা যা বইয়ের ভিতরে পড়েছো সেগুলোর একটা মিক্সচার, প্র্যাকটিস টেস্ট, ওকে? এবং এখানে খুব সুন্দর একটা মিক্সচার আছে, সো ওগুলো বুঝে করতে হবে, তাহলে তোমার বইয়ের পড়াশোনা অনেকখানি হয়ে যাবে। কনসেপ্ট, সেলফ স্টাডি, কারণ খালি ক্লাস করে কিছু হবে না, তোমার নিজে বেশ ভালো পরিমাণ ইফোর্টের দিকে দেওয়া লাগবে। তারপর হচ্ছে কি বলা যায়, মানে লটস অফ এক্সামস, শুধু এক্সামস বললে আসলে হবে না, লটস অফ এক্সামস বলতে হবে, প্রচুর এক্সাম, ডেইলি বলো, উইকলি বলো, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 2 সপ্তাহ পর যেটা হয় সেটা বলো, রিভিউ বলো, মান্থলি, এভরি এক্সাম তোমাকে মাস্ট অ্যাটেন্ড করতেই হবে, উইকলি টু উইকলি, মনে পড়ছে না আমার, উইকলি টু উইকলি, মান্থলি, প্রত্যেকটা এক্সাম তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তুমি পড়া শেষ করতে পারো বা না পারো, রিভিশন দিতে পারো বা না পারো, যতটুক যা পারছো নিয়ে পরীক্ষা বসে যাবা, একটাও স্কিপ দিও না ভাই আমার, এটা আমার তোমার কাছে আন্তরিক রিকোয়েস্ট। এক্সাম এবং ক্লাস কিচ্ছু স্কিপ দিবা না। এবং সাথে আরেকটা জিনিস তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে তোমার মানে র্যাপিড রিক্যাপ। এই র্যাপিড রিক্যাপ কি, আমি হচ্ছে প্রিপারেশন প্রসেসে বলতেছি, এটা হচ্ছে একটা ফার্স্ট টাইমারের রোড ম্যাপ, ঠিক আছে? এবং এইখানে তুমি যখন এই পুরো জিনিসটা শেষ করবা, তুমি দেখবা যেহেতু এখানে তোমার ডেইলি বেসিসে অনেকগুলো চ্যাপ্টার একসাথে পড়ানো হচ্ছে, তুমি সেপ্টেম্বরে আস্তে আস্তে আগস্টের জিনিস ভুলে যাবে, অক্টোবরে আস্তে আস্তে সেপ্টেম্বরের জিনিস ভুলে যাবে, অক্টোবর শেষ পর্যন্ত আসার পর তুমি দেখবো অনেক কিছু তোমার আগের জিনিস মাথায় নেই, আগের জিনিসের মাথায় নেই, সেই প্রেশার নতুন জিনিসও ভুল করা শুরু করছো, এই জায়গায় এসে না খুব বড় একটা শখ খাবা, ঠিক আছে? তো এখান থেকে তোমার আবার হচ্ছে রিভাইভ পয়েন্টে উঠতে হবে, এবং এই জায়গায় তোমার রিভিশনটা খুব বেশি ম্যাটার করবে, ঠিক আছে? এবং এই সময় তুমি তোমার প্র্যাকটিস বলো, মডেল টেস্ট বলো, এভরিথিং করে তখন হচ্ছে তুমি এই টাইমে অ্যাকচুয়াল কামব্যাকটা দিবে, এবং এখানে তোমার যে রেসিডিউটা দাঁড়াবে, তুমি পরীক্ষার আগের দিন সবকিছু রিভিশন দিয়ে যেতে না পারলেও ইনশাল্লাহ পরীক্ষা একটা ভালো রেজাল্ট, একটা ভালো মার্ক তুলে আসতে পারবা, ঠিক আছে? আগের দিন তো একটা ফুল সিলেবাস, মেডিকেল, আর এতগুলো চ্যাপ্টার মাথায় নিয়ে যাওয়া সহজ না, তাই না? তো এটাই মেইন চ্যালেঞ্জ। এই জন্য এক্সামস, প্র্যাকটিস, এই টাইমটা তুমি যেন প্রপারলি করতে পারো সেটা তোমাকে এনশিওর করতে হবে। তুমি যদি সিলেবাসই লেটে শেষ করো, তুমি নভেম্বর রিভিশনের টাইম কিন্তু পাবা না, ওকে? সেই হলো ব্যাপার। এখন কথা হচ্ছে যারা সেকেন্ড টাইমার তাদের জন্য আমি সাজেস্ট করবো যে সেপ্টেম্বরের মধ্যে তুমি শেষ করে ফেলো,
অক্টোবর নভেম্বর তুমি 2 মাস রিভিশন দাও, ঠিক আছে? অ্যাটলিস্ট অক্টোবরের 15 তারিখ পর্যন্ত যেন তোমার সিলেবাস মাস্ট 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 গ্যাপ সহ শেষ হয়ে যায়। এর বেশি দেরি কোনোভাবেই অ্যাট এনি কস্ট করা যাবে না, ঠিক আছে? কারণ এরপর ফার্স্ট টাইমাররা চলে আসবে। সেকেন্ড টাইমার টক যদি বলি, সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে 3 মার্ক গ্যাপ যেটা আছে, সেই 3 মার্ক গ্যাপ ফিল আপ করার জন্য তোমার এক্সট্রা ইনফো যেটা হচ্ছে, আমি এখানে কিছু এক্সট্রা বই সাজেস্ট করেছি, এক্সট্রা বইয়ের এক্সট্রা ইনফরমেশনগুলো ভালো করে পড়বা, এবং হচ্ছে সাথে করে তুমি ইংলিশ জিকে এটাই খুব ভালো করে ফোকাস দিবা, ঠিক আছে? মানে মার্ক তোলার জন্য তুমি যদি জায়গা খুঁজো, যাচ্ছ সবাই তো যেটা মার্ক তুলছে, আমি তো সেটা মার্ক তুললামই, এক্সট্রা কথা তুলতে পারি, তোমার এক্সট্রা পয়েন্ট হচ্ছে এই দুইটা, ঠিক আছে? বেসিক কথা যদি আমি শর্টে বলি, এক্সট্রা প্রিপারেশন নিতে গেলে তোমার এক্সট্রা প্রিপারেশন হিসেবে কি নিতে হবে, এইগুলোই তোমার এক্সট্রা প্রিপারেশনের অংশ হিসেবে পড়বে। এবং আমি বলবো তোমার স্টাডি টাইম ডেইলি হওয়া উচিত 9 আওয়ার প্লাস, মানে 9 to 10 আওয়ার্স অ্যাটলিস্ট হওয়া উচিত, ঠিক আছে? আর এক্সট্রা রিভিশন অবশ্যই, একটা ফার্স্ট টাইমার যদি তার সিলেবাস শেষ করার পর 3 থেকে 4 বার রিভিশন দেয়, তোমার রিভিশন হওয়া উচিত 5 থেকে 6 বার, 5 to 6 টাইমস অ্যাটলিস্ট, 5 to 6 টাইমস অ্যাটলিস্ট। আমি অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসাবে আমি লাস্ট 35 থেকে 40 দিনে 5 বার পুরো মেডিকেল ভর্তি পরীক্ষার ফুল সিলেবাস, ইংলিশ, জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরাটা 5 বার রিভাইজ দিছি, ঠিক আছে? রুটিন সহ সবকিছু সহ, ওইটাও আলাদা, আসলে বলতে গেলে সবকিছু আলাদা ভিডিও টপিক, বাট এইখানে হচ্ছে আমি সবকিছুর একটা ওভারঅল তোমাকে ওভারভিউ, সবকিছুর একটা মানে ইন্টিগ্রেটেড এক্সপোজার তোমাকে দিচ্ছি, যেন অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটার মধ্যে দিয়ে আমি যে গেছি আমার এক্সপিরিয়েন্সটা কীরকম, তুমি কি এক্সপিরিয়েন্স করবা, সে সব কিছু আমার নিজের আলোকে, আমার নিজের দেখা, আমার স্টুডেন্টদের আলোকে আমি তোমাকে বলছি, ঠিক আছে? আমি গত 2-3 বছর ধরে আলফা ব্যাচের সাথে আলহামদুলিল্লাহ ইনস্ট্রাক্টর হিসেবে, কো ইনস্ট্রাক্টর হিসেবে আসি। স্টুডেন্টদের অবস্থা, তাদের কমন উইকনেস, কমন প্রবলেমস, এবং সেই জায়গা থেকে বের হয়ে আসা, সেই জায়গা থেকে ইমপ্রুভ করার কমন টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু আমি অবজার্ভ করে সেইটার ভিত্তিতে তোমাকে এই সব কিছু সাজেস্ট করছি, ঠিক আছে? ইফ ইউ ফলো দিস থিংস ফ্রম দ্য ফার্স্ট, তোমার প্রিপারেশন ইনশাল্লাহ অনেক অনেক কম্প্যাক্ট হবে, অনেক অনেক কম্প্যাক্ট হবে ভাই, ট্রাস্ট মি। প্রিপারেশন প্রসেসটা কি? প্রথমে ক্লাস করো, ঠিক আছে? প্রথমে ক্লাস করো, লাইভ করো বা রেকর্ডেড করো, যেটা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই, বাট রেকর্ডেডটা আমি বলবো এক্সেসিভ স্পিডে করো, একটু বুঝা ঠান্ডা মাথায় করো, ঠিক আছে? নোট টেকিং নিয়ে একটু কথাবার্তা বলি। নোট টেকিং যেটা করবা, নোট টেকিং করবা শর্ট নোট, ক্লাসে যা পড়েছে থাইমা পুরাটা নিজের নোট লিখতে হবে, নট ম্যান্ডেটরি। কারণ ফার্স্ট অফ অল লাইভ হোক রেকর্ডের হোক, তোমাকে লেকচার স্লাইড দিয়ে যাওয়া হচ্ছে, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো মেডিকেল অ্যাডমিশন কোর্স বলো, তোমাকে লেকচার স্লাইড দিয়ে দিবে, তোমাকে ম্যাটেরিয়ালস দিয়ে দিবে, অলরেডি গুছানো 2টা জিনিস তুমি পাচ্ছ, তুমি ওই জিনিস আবার নিজের হাতে খাতায় তুলবা, তার চেয়ে বেশি ইউজফুল হচ্ছে ওই জিনিসটা তুমি তোমার মতো করে, ধরো তোমার বায়োলজির 3 পেজ পড়াইছে, তোমাকে হচ্ছে শ্বসনের 3 পেজ পড়াইছে, তুমি গ্লাইকোলাইসিস চক্রটা এটা পুরোটা আঁকতে পারো, তুমি পুরোটা আঁকলা, বাট এছাড়া তোমার হচ্ছে ক্রেবস সাইকেল, তুমি সেটাও পুরোটা আঁকলা, তুমি ইলেকট্রন প্রবাহতন্ত্র চাইলে আঁকলা, নাইলে নাই, ঠিক আছে? একবার আঁকলে জিনিসটা আগে মাথায় থাকে, বাকি যেসব তোমার পার্ট ইনফরমেশনগুলো আছে সেগুলোকে তুমি তোমার ভাষায় এমন করে শর্ট নোট করলা যেন যখন তুমি রিভিশন দিতে যাবা সেই রিভিশনের জন্য সেটা কাজ করে, ঠিক আছে? তুমি তোমার রিভিশন ম্যাটেরিয়ালে প্রিপারেশন টাইমে বানায় ফেলবা, এবং শর্ট নোট আকারে বানাবা, যেন হচ্ছে ধরো ক্লাসে কোনো কিছু এক্সট্রা বললো বা তুমি একটা কিছু শোনার পর তুমি মনে রাখলা, আচ্ছা ঠিক আছে, আমি যখন সেটাকে রিভাইজ করবো, আমি এই ভিত্তিতে এটা মনে করে রিভাইজ করবো, এইভাবে পড়বো, তোমার নিজস্ব কিছু জিনিস পাই, তোমার নিজস্ব কিছু নোটস থাকলো, ঠিক আছে? আমার নোটস আসলে আমি এখন ক্যামেরা দেখালে বোঝা যাবে না, কারণ ক্যামেরার এই পাশে লাইট আছে, ওইদিকে নাই, আসলে দেখালে বুঝতে পারবো না, বাট আমি আমার বেশ কিছু নোট এইভাবে করছিলাম, ঠিক আছে? যে ক্লাসে একভাবে পড়াইছে, ম্যাটেরিয়ালস বলো, লেকচার স্লাইড বলো, যা আছে না আছে, আমি নিজের মতো করে একটা শর্ট প্রসেস যেন আমি পার্সোনালি রিভিশন দিতে পারি, ওকে? দ্যাট ওয়াজ মাই প্রসেস। ক্লাস করলা, মোটামুটি হইলো, এরপর তুমি সেলফ স্টাডিতে আসো। ভাই তোমার ক্লাস করতে 2 ঘন্টা 3 ঘন্টা হোয়াট এভার যাই লাগুক না কেন, সেলফ স্টাডিতে তুমি 7 আওয়ার্স মিনিমাম তোমাকে দিতে হবে। এই 7 আওয়ার্সের মধ্যে তুমি যেটা করবা, এই 7 আওয়ার্সের মধ্যে তুমি 5 আওয়ার্স রাখবা রেগুলার পড়াশোনার জন্য, 2 ঘন্টা রাখবা জিকে ইংলিশের জন্য, 2 ঘন্টা হচ্ছে জিকে অথবা ইংলিশ যে কোনো একটা পড়বা, আর এই 5 ঘন্টার মধ্যে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি যেটা তোমাকে পড়ানো হয় তুমি সেটা পড়বা। এখান থেকে তোমাকে যে ক্লাসটা করানো হয়েছে তুমি সেটার উপরেই তো পড়াশোনা করবা, তাই না? তোমার প্রিপারেশন প্রসেসটা এমন হবে, প্রথমে যেটা তোমাকে পড়াইছে, যে ক্লাসটা তোমাকে করেছে, তুমি সেটার উপর 3 থেকে 3.5 ঘন্টা পুরোপুরি ফুল ফোকাসে এভরিথিং পড়বা। এখানে মোর ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট কিছু বাদ দেওয়ার দরকার নেই, সব লাইন লিটারালি এভরিথিং, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, এভরিথিং প্রতিটা লাইন পড়বা, এই জায়গাটা কিছু বাদ দিবা না। পড়া শেষ, এইবার তুমি আধা ঘন্টা থেকে 45 মিনিট করে, মোটামুটি তুমি 45 মিনিট, শুরুতে 45 মিনিট করে ধরো, এই 45 মিনিট করে 2টা র্যাপিড ইনস্ট্যান্ট রিভাইজ দিবা। সময় হলে 30 মিনিট করে 3টা দিতে পারো, বাট আগে 45 দিয়ে শুরু করো র্যাপিড রিভাইজ। এই 3.5 ঘন্টায় যা যা পড়ছো,
এই পড়াটাই 45 মিনিটে একবার রিভাইজ দিবা, তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট দেখবা, সেটাকে আবার তুমি আরও 45 মিনিট আবার রিভাইজ দিবা। তুমি এটাকে একটু গ্যাপ দিয়ে 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক, সেই পোমোডোরো টেকনিকে আগাইতে পারো। ওকে, সেভাবে তুমি আগে তুমি হচ্ছে এইখানে এই 45 মিনিটের 2টা ব্লকে জাস্ট তোমার এই 3.5 ঘন্টা পড়াটাকে ইম্পর্টেন্ট পার্টগুলো, জাস্ট জরুরি পার্টগুলো হচ্ছে রিভাইজ করবা। ঠিক আছে, জরুরি পার্টগুলো রিভাইজ করবা। অ্যাকচুয়ালি টাইমের দিকে বেশি হয়ে যায়, কারণ 5 ঘন্টার মধ্যে টোটালি এখানে এতটা টাইম দেওয়া আসলে উচিত না। আমি তোমাকে রেকমেন্ড করব তুমি এই জায়গায় 3 ঘন্টার বেশি টাইম দিও না। এখানেও 30 মিনিট দাও, এখানেও 30 মিনিট দাও। কেন তোমাকে বললাম, কারণ তুমি এই জায়গায় যখন 3 ঘন্টা 30 মিনিট দিবা, তোমার টোটাল 4 ঘন্টা হয়ে যাবে। বাকি তোমার অ্যালোকেটেড টাইম 1 ঘন্টা থাকবে না, 1 ঘন্টা থাকবা তুমি এক্সট্রা আরো 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টা পড়ো। এই বাকি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। কোয়েশ্চেন ব্যাংক বলো, তোমার যে কোনো ম্যাটেরিয়ালস বলো, হোয়াট এভার ইউজ, অনুশীলনী বলো, বা হচ্ছে কোনো মডেল টেস্ট বুক যেগুলো থাকে অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক, সেইগুলা বলো, হোয়াট এভার প্র্যাকটিস করো। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সলভ করো। ওকে, সলভ করবা। আর বাকি 2 ঘন্টা তুমি জিকে ইংলিশ পড়ো। এখন জিকে ইংলিশ তুমি কোনো একটা টপিক দেখতে পারো, বা কোনো কোশ্চেন ব্যাংকের ক্লাস দেখতে পারো, কোনো কোশ্চেন ব্যাংক নিজে সলভ করতে পারো, হোয়াট এভার ইউসে তুমি 2টা ঘন্টা করে জিকে ইংলিশে দাও। অ্যাটলিস্ট যদি 2 ঘন্টা না পারো, অন্তত 1 ঘন্টা হইলেও দাও। এই জিনিস আমি আমার অ্যাডমিশন টাইমে করি নাই, যে কারণে বলতে পারো আমার র্যাঙ্ক 491 আসছে, এর চেয়ে বেশি আগাইতে পারে নাই আমার জিকে ইংলিশ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট ইট কুড বি ইভেন বেটার। ওকে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, এই কাজটা কইরেন। ঠিক আছে, র্যাপিড রিভাইসের কথা আমি অলরেডি বলে ফেলছি। আর হ্যাঁ, অবশ্যই ডেইলি এক্সাম তোমাকে দিতেই হবে। এই যে যা বলছি ফলো হয়েছে কি হয়নি, ডেইলি এক্সাম তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ডেইলি এক্সামে কোনো মাফ নাই, এটা মাস্ট দিতেই হবে। প্রিপারেশন যাই হোক, 100% হোক, 80% হোক, 50% হোক, 40 to 30% হোক, এক্সাম অ্যাটেন্ড করবা। দরকার হয় পরবর্তীতে নতুন করে যখন আবার পড়বা, তখন এক্সাম আবার রিটেক বা হচ্ছে রি এক্সাম দিবা। লাগে এক এক্সাম 2বার দাও, কিন্তু পরে দিব বলে এক্সাম রেখে দেওয়া, নো পোস্টপোনিং, রেখা দেওয়ার, পিছিয়ে গ্যাপ রেখে আসার কোনো সুযোগ নেই। এখন তুমি যা জমাবে সেটা তোমার প্রিপারেশন টাইমলাইনের জন্য জমে যাবে, এই কাজ করা যাবে না। ঠিক আছে, এবং এটা তো হচ্ছে ডেইলি প্রসেস। এই ডেইলি প্রসেস তুমি সপ্তাহে 6 দিন করবা। 7ম দিনের দিন তুমি যা করবা, তোমার উইকলি একটা রিভাইজ যেটা আছে সেই জিনিসটা তোমার করতে হবে। এবং এইখানে তুমি হচ্ছে যা পড়ছো, অনলি ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে রিভাইজ দিবা, ইম্পর্টেন্ট ওনলি। এর চেয়ে বেশি এক্সট্রা কিছু দেখা দরকার নেই। ধর তোমার ফিজিক্সের জন্য তুমি অনুশীলনী দেখতে পারো, তুমি কেমিস্ট্রির জন্য অনুশীলনী দাগানো লাইন 2টা দেখতে পারো, তুমি বায়োলজির জন্য দাগানো লাইনগুলো দেখতে পারো, জাস্ট যেগুলো পরীক্ষায় আসছে যেগুলো। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, এটার সাথে তোমার হচ্ছে এক্সাম মিস্টেক্স, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি এক্সামে কি ভুল করছো, কোন এক্সামে কোনটা ভুল লাগেছো, কোনটা সঠিক উত্তর, এটাও হচ্ছে বাই দ্য টাইম কারেকশন করে ফেলবা। প্রতি 7 দিনে একটা করে রিভিশন, 15 দিনের রিভিশন, 1 মাসের রিভিশন, এবং এগুলোর কিন্তু এক্সামও হয়, উইকলি টু উইকলি, মান্থলি এক্সামও হয়। তো এগুলাকে এই প্রসেসে রিভিশন দিয়ে হচ্ছে শেষ করবা। এবং এইখানে হচ্ছে পার চ্যাপ্টার 2 আওয়ার্সের বেশি নিও না, পার চ্যাপ্টার 2 to 3 আওয়ার্সের বেশি নিও না। রিভিশন দিনে শেষ করতে পারবা না, তোমাকে 1 দিন থেকে 2 দিন টাইম দেওয়া হবে। ঠিক আছে, মানে যেদিন ক্লাস হবে সেদিন রাত, এবং তার পরের দিন টাইম দেওয়া হবে, এর চেয়ে বেশি তুমি টাইম পাবা না। সো 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে যদি চ্যাপ্টার শেষ বা পড়াটা শেষ না করো, রিভিশন দিয়ে খুলাইতে পারবা না। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছে। ওকে, এবং লাস্ট মোমেন্ট রিভিশন ভাই, এটা আসলে ইটসেলফ খুবই বড় একটা টপিক। এটা নিয়ে বলতে গেলে আরো আধা ঘন্টা চলে যাবে। বাট শর্টে যদি বলি, তুমি যখন মোটামুটি প্রিপারেশন ফেজ থেকে বের হয়ে আসবা, যে এখন প্রিপারেশন শেষ, কোর্স ক্লাস নিতেছিল, কোর্সের ক্লাস শেষ, ক্লাস কমপ্লিট, এইরকম ক্ষেত্রে তুমি দেখো তোমার আগের অনেক কিছুই মনে নেই, তোমার অবস্থা খুব সিভিয়ার একটা কন্ডিশনে থাকবে। সেই সিভিয়ার কন্ডিশন থেকে তুমি 14 থেকে 15 দিনের একটা রিভিশন দিয়ে কামব্যাক করতে পারো। 14 থেকে 15 দিনের একটা রিভিশন দিবা, এবং এরপর হচ্ছে তুমি 10 দিনের একটা রিভিশন দিবা। এই কাজটা তুমি যখন করবা, তোমার যে কামব্যাকটা হবে ইনশাল্লাহ, তুমি 2বার রিভিশন অনেক এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে পরে রিভাইভ করে ফেলবা। ঠিক আছে, এবং তোমার যদি প্রিপারেশন আগে শেষ হয়, তুমি আগে থেকে রিভাইভ করা শুরু করতে পারবে। ঠিক আছে, প্রিপারেশন বাড়ায় দিতে পারবা। তাতে হবে কি, তোমার এই যে হঠাৎ করে যখন একসাথে অনেক কিছুর উপর এক্সাম হওয়া বা পুরোনো টপিকগুলোর উপর এক্সাম হওয়া শুরু হবে, তুমি আর সেগুলো ভুল করবা না। ভুলগুলো করে যা হয়েছে তুমি সেগুলো শিখে আবার নতুন করে উঠে আসতে পারবা। ঠিক আছে, তো এইচএসসি রেজাল্ট বলো, এই সিভিয়ার কন্ডিশন বলো, এই রিভিশনের পদে মেন্টাল ব্রেকডাউন বলো, অনেক ধাক্কা আসবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য মেন্টালি খুব ভালোভাবে প্রিপেয়ার থাকতে হবে। ওকে, এক্সাম প্রসেস নিয়ে যদি আমি ছোট্ট করে কথাবার্তা বলি, ডেইলি এক্সাম যখন দিবা, আন্তাজে এখনই দাগানোর দরকার নেই। ঠিক আছে, আন্তাজে দাগানোর এখন দরকার নেই। ঠিক আছে, এখন আন্তাজে দাগাবা না আপাতত। কেন বললাম,
একটা পর্যায়ে আন্দাজে দাগানো প্র্যাকটিস করতে হবে, বাট দিস ইজ নট দ্য টাইম। তুমি আগে প্রিপারেশন নাও, আগে ভালো মতো নাও, ঠিক আছে? এবং ডেইলি এক্সামে আমি বলবো, ডেইলি এক্সামে তোমার 80%, মানে 70 to 80% মার্ক ইজ গুড, 70 to 80% মার্ক ইজ গুড। কারণ নর্মালি একটা চ্যাপ্টার থেকে 1টা থেকে 2টা কোশ্চেন হয় মেডিকেল অ্যাডমিশনে, সেখানে তোমার এক চ্যাপ্টারের উপর 70 মার্ক, 75 মার্ক, 100 মার্কের কোশ্চেন হয়েছে। তো অনেক এক্সট্রা এমন কোশ্চেনও থাকবে যেগুলো হচ্ছে মানে কি বলা যায়, যেগুলো না পারলেও মানে তোমার মেডিকেলের চান্স পর্যন্ত সেটা থ্রেট না। 70 থেকে 80% থাকলো এনাফ। বাকি যে তোমার উইকলি, মান্থলি এই এক্সামগুলো আছে, চেষ্টা করবা এখানে 80+ রাখতে। দিস ইজ দ্য রিয়েল চ্যালেঞ্জ। এইগুলো 80+ রাখার চেষ্টা করবা, এগুলো 80%+ মার্ক রাখার চেষ্টা করবো, ওকে? এবং এক্সাম প্রসেস যেটা বললাম, আন্দাজে দাগাবা না, আন্দাজে দাগাবা না। এবং অবশ্যই হচ্ছে OMR দাগানোর প্র্যাকটিস থাকতে হবে। OMR দাগানোর প্র্যাকটিস, এটা তুমি যদি অফলাইনে পরীক্ষা হতে তাহলে অফলাইনে, আর নাইলে হচ্ছে বাসায়, ঠিক আছে? অফলাইন অর বাসা, যে কোনো একটা জায়গা অন্তত মানে OMR দাগানোর প্র্যাকটিসটা হচ্ছে রাখতে হবে। বৃত্ত ভরাটা প্র্যাকটিস থাকে, যদি ওই যে মাউস ক্লিক কইরা হচ্ছে এক্সাম দেওয়ার প্র্যাকটিস থাকে, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, ওকে? একটু OMR বৃত্ত ভরাট করার প্র্যাকটিস রাখতে হবে, তাহলে ওইটুকুতেও যে একটু এক্সট্রা টাইম লাগতেছে, তোমার জিনিসটা ইউজ টু হবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা, দাগানোর আগে খুব শিওর থাকবা যে যেটা দাগেছে এটা ঠিকঠাক কিনা। আগে থেকে যখন সিনসিয়ারিটিটা রাখবা, আমি প্রয়োজনে বেশি দাগাবো না, মোটামুটি একটা ভালো অভ্যাস ক্রিয়েট হবে, ঠিক আছে? একটা ভালো অভ্যাস ক্রিয়েট হবে। এবং আমার যেটা বললাম, এইখানে কিন্তু রেগুলারিটি একটা 3 স্টার টপিক, এখানে কিন্তু রেগুলারিটি একটা 3 স্টার বিষয়, রেগুলারিটি একটা 3 স্টার বিষয়, এটা মাস্ট 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 রাখতেই হবে, মাস্ট 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 রাখতেই হবে, ঠিক আছে? এবং আরও অনেক কথাবার্তা চলে আসে আসলে যদি বলতে যাই, বাট মোটামুটি আপাতত তুমি যেহেতু স্টার্টার প্যাক হিসেবে তোমার জন্য এটুকুই বেশি ইম্পর্টেন্ট, ওকে? যা যা দরকার আমি অলরেডি বলে ফেলছি। এখন ভিডিওর শেষ পর্যন্ত তোমাকে একটা কোশ্চেন করবো, যে তুমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য সব কিছু করলা, রিভিশন বলো, প্র্যাকটিস বলো, তোমার হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, তুমি রিভিশনের জন্য প্রত্যেকটা জিনিস, তোমার প্রিপারেশন যা যা লাগে, চান্স পাওয়া যা লাগে, সব কিছু করলা, বাট স্টিল কোনো কারণ না ধরো চান্স হইল না, বা আল্লাহ চাহে তো ইনশাল্লাহ চান্স হয়ে গেল, দুইটাই তো পসিবল। তুমি কি চান্স পাইলেই সফল, বা চান্স না পাইলেই ব্যর্থ? এই কথাটা যদি আমি একটু বলি, তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের ক্রাইটেরিয়া অনুযায়ী চিন্তা করো, অ্যাডমিশন টেস্টের মানদণ্ডে চান্স পাইলে সফল, চান্স না পাইলে ব্যর্থ, বাট লাইফ ওই ছোট্ট একটা মানদণ্ডে সীমাবদ্ধ না। লাইফ ইজ ওয়ে বিয়ন্ড দেন দিস অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? এইখানে কিন্তু সিট লিমিটেড, এইখানে তুমি সাকসেসের প্রপার জাজমেন্ট করতে পারবা না, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফ্যাক্ট। তো কোনো কারণে আল্লাহ না করুক চান্স মিস হলে নিজেকে ফেইলিয়ার, নিজের জীবন ব্যর্থ বা নিজের সব পরিশ্রম ব্যর্থ, এমন ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? এমন ভাবার কোনো কারণ নাই। যদি চান্স না হয়, যদি চান্স না হয়, তোমার এই যে এই কদিনের প্রিপারেশন আছে না, এই কদিনের প্রিপারেশনে তুমি AFMC দিতে পারবা, আর্ম ফোর্সেস মেডিকেল। তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য ডিরেক্টলি এক্সাম দিতে পারবা, তুমি ঢাবি এই ইউনিট দিতে পারবো। আমি তোমাকে অলরেডি বলছি, তোমার যদি ফিজিক্স প্র্যাকটিসে থাকে, তোমার এখানে জাস্ট এক্সট্রা করে যেটা দেখা লাগবে ভার্সিটি ফিজিক্স, এবং সেই ভার্সিটি ফিজিক্স ধরো তুমি ডিউ এর জন্য প্রপার টাইমে ফিল আপ করতে পারোনি, এই ভার্সিটি ফিজিক্স তোমাকে চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, দুই জায়গায় খুব কম লিভার করবে। রাজশাহী ইউনিভার্সিটি যদি একটু টাফ হয়, বাট চিটাং ইউনিভার্সিটিতে তুমি দেখবা মোটামুটি কোয়েশ্চেন খুব ইজি আসে। জিএসটিতে একটু প্যারা খাবা, বাট অ্যাগ্রি অ্যানাদার পোটেনশিয়াল এরিয়া, তুমি চান্স না হইলে তোমার প্রিপারেশনের সাথে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে এই কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, এবং তুমি এই কয়েকটা জায়গা ক্র্যাক করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমার এই প্রিপারেশনের যে মানে প্রেশারটা, সেটা তোমাকে এই পর্যন্ত ক্যাপেবল করে দিবে, যেহেতু কথা হইতেছে সব কিছু নিয়ে কথাবার্তা বলতেছে, ওকে? এখন এইটা গেল যে চান্স না হইলে, আল্লাহ না করুক যদি সিট না হয়, সেটা আমি কি করতে পারি, ওকে? তুমি চিন্তা করো 10,000 মানুষ ক্যাপেবল, কিন্তু সিট আছে 5,500, আমি 4,500 মানুষকে চাইলেও জায়গা দিতে পারতেছি না, তো এটাকে আমি ফেলিয়ার বলতে পারি? বলতে পারি না। বাট ধরো চান্স হয়ে গেছে, চান্স হয়ে গেছে ইনশাআল্লাহ, সেই ক্ষেত্রে লাইফ সহজ না। তুমি মেডিকেল ক্র্যাক করছো, বা ভার্সিটি ক্র্যাক করছো, বা ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করছো, হোয়াট এভার, তুমি যে জায়গায় যাচ্ছ সেটা হচ্ছে ইউ আর চুজিং ইয়োর ওন ওয়ে অফ লাইফ স্ট্রাগল। লাইফে স্ট্রাগল করতে হবে। আমি ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেলে আসার একমাত্র কারণ এটা, যে আমার কাছে মনে হয়েছে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাই, মেডিকেলে যাই, ভার্সিটিতে যাই, স্ট্রাগল ইজ ইনএভিটেবল, এটাকে আমি কখনোই অন্যায়, অগ্রাহ্য, অতিক্রম করতে পারবো না। লাইফে স্ট্রাগল করতে হবে। তো আমি আমার স্ট্রাগলটা এমন একটা পথে করি
যেখানে আমার সম্মান, টাকা সব কিছু আসবে এবং আমি মানুষের দোয়াও কামাইতে পারবো ইনশাল্লাহ। আমার সেই পার্সপেক্টিভ থেকে মেডিকেল চুজ করা, এবং আলহামদুলিল্লাহ আমি যা আছি, মানে অন্য জায়গায় থাকলে এর চেয়ে ভালো থাকতাম না, কারণ আল্লাহ এখানে আনছেন, অবশ্যই এটার মধ্যে কল্যাণ আছে, ঠিক আছে। এখানে যদি না আসতাম তার মানে অবশ্যই এখানে কল্যাণ নেই, যেখানে থাকার কথা সেখানে কল্যাণ ছিল, সেখানে আল্লাহ নিয়ে যেতেন, ঠিক আছে। বাট এই স্ট্রাগলটা তোমার লাইফে আসবে, এবং টু বি অনেস্ট তুমি যখন নিজেকে এরকম একটা হেক্টিক 3 মাসের রোডম্যাপে কোয়ালিফাইড প্রুভ করছো, তোমাকে আগামী 6 বছরের একটা স্ট্রাগলিং লাইফের জন্য এলিজিবল ধরে মেডিকেলে চান্স দেওয়া হয়েছে। তুমি বুঝতেছো স্ট্রাগল লেভেলটা দিলে কোথায় ইনক্রিজ হবে। তোমার কিন্তু এখন যাদের সাথে ধরো এমবিবিএস এর পর কম্পিটিশন হবে, পোস্ট গ্রাজুয়েশনে তুমি এফসিপিএস দাও, এমআরসিপি দাও, তো ইউএসএমএলই দাও বা এমডি দাও, হোয়াট এভার, তোমার কম্পিটিশন হবে ডক্টরসদের সাথে যারা অলরেডি ক্র্যাক করে নিজেদেরকে ওই লেভেলে প্রুভ করছে, তাদের সাথে তোমার কম্পিটিশন হবে, ঠিক আছে। তারপর বাংলাদেশের মেডিকেল সিস্টেমের সিনারিও তো মোটামুটি তোমরা কম বেশি সবাই জানো। সো এভরিথিং মিলে তুমি যদি চিন্তা করো, মানে লাইফ যে সহজ হয়ে যাবে, লাইফ যে সেট, নট লাইক দ্যাট। তোমাকে অবশ্যই পরিশ্রম করে যাইতে হবে। তুমি ভার্সিটিতে থাকলেও যেটা হয়তো, মেডিকেল থাকলেও সেটা হবে, পরিশ্রম অবশ্যই চালা যেতে হবে। ওই যে চান্স পেয়ে গেলেই হাল ছেড়ে দিলাম, বাট ঠিক আছে চান্স তো হয়ে গেছে, লাইফ এখন সহজ হয়ে যাবে, চিল হয়ে যাবে, নট অ্যাকচুয়ালি। পরিশ্রম থাকবে, ঠিক আছে, পরিশ্রম অবশ্যই করতে হবে, ওকে। এবং অলওয়েজ চিন্তা রাখবা যে তুমি তোমার বেস্টটা দিবা, তোমার কাজ হচ্ছে বেস্ট ইফোর্ট দেওয়া। এখন এই বেস্ট ইফোর্টের পর এই বেস্ট ইফোর্টটা আল্লাহ তো দেখতেছেন, যেখানে এইটা তোমার জন্য সবচেয়ে বেশি কল্যাণ করবে, সবচেয়ে বেশি উত্তম হবে, সেখানে আল্লাহ তোমাকে কবুল করবে, ঠিক আছে। বেস্ট ইফোর্ট তুমি তোমারটা দিবা, ভরসার মালিক আল্লাহ, কবুলের মালিক আল্লাহ, যা হবে ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে। সো যারা যারা মেডিকেল প্রিপারেশনে এন্টার করছে তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক বেস্ট অফ লাক তোমাদেরকে জার্নির জন্য। এবং ব্যাটলস অফ বায়োলজির পক্ষ থেকে তোমাদের জন্য আমাদের ফুল ফ্লেজ মেডিকেল কোর্স আলফা 7.0 অলরেডি লঞ্চ হয়ে গেছে, যেটা তোমার 6,000 টাকার কোর্স তুমি 5,333 টাকায় হচ্ছে পাচ্ছ। একটা ডিসকাউন্টেড প্রাইসে চলতেছে, এই ডিসকাউন্টেড প্রাইসটা হচ্ছে 15ই অগস্ট পর্যন্ত, এবং 15ই অগস্ট ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো আমি হচ্ছে রেকমেন্ড করতেছি, আমি পার্সোনাল যেহেতু আমার অনলাইন প্রিপারেশন আলফার সাথে নিয়েছিলাম এবং আমি এখন আলহামদুলিল্লাহ আলফার সাথেই যুক্ত আছি। সো তুমি তোমার অনলাইন প্রিপারেশনের ওয়ান স্টপ সলিউশন হিসেবে, একটা প্রপার সিস্টেম হিসেবে আলফাকে চুজ করতে পারো। তুমি যদি আলফার ক্লাস, এক্সাম এটার কনসিস্টেন্সির সাথে আগাও, ইনশাল্লাহ তোমার টাইম মতো সিলেবাস হিসেবে তুমি রিভিশনেরও টাইম পাবা, এবং হচ্ছে তোমার প্রিপারেশন প্লাস রিভিশন দিলে রক সলিড হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সেলফ স্টাডির উপর অবশ্যই কিচ্ছু নাই, সেলফ স্টাডি এখানে মেন, বাট তুমি যে একটা প্রসেস বা একটা সিস্টেমের ভিতরে যাবে, সিস্টেমটা তোমাকে তো এক্সট্রা করে গুছাতে হবে, তুমি একসাথে সিস্টেমে গুছাও, পড়াশোনা করবা, এটা তোমার উপর ওভারলোড হয়ে যায়। সো সেই দায়িত্বটা আমরা তোমার পক্ষ থেকে হচ্ছে নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। এনরোলমেন্ট চলতেছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা হচ্ছে সেখান থেকে সাইন আপ করে নিতে পারো, সেখান থেকে এনরোল করে নিতে পারো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।